আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হিসাব বিজ্ঞানের লিখিত প্রস্তুতির লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের কিছু সাজেশন প্রোভাইড করব। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নপত্র কী বিষয়ে হবে সব কিছু বলে দিয়েছে। তুমি যদি না জেনে থাকো আই বাটনটা লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমি হিসাব বিজ্ঞানের লিখিত কোন কোন বিষয় ইম্পর্ট্যান্ট সেটা আলোচনা করব। তো হিসাব বিজ্ঞানের অনেকগুলো তো অধ্যায়, তো এটা আমি কয়েকটা পার্টে আলোচনা করব। এটা আমি প্রথম ক্লাস দিয়েছি, এই পর্যায়ক্রমে আরও ক্লাস তোমরা অবশ্যই পাবা। তো চলো আমরা এখন অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথমে সূচনা পর্ব, মানে হিসাব বিজ্ঞানটার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে বলতে পারে যে হিসাব বিজ্ঞান কাহাকে বলে। আরেকটা বিষয় এখানে আমি বলে দিই, এগুলো কিন্তু শুধুমাত্র রিটেন তা কিন্তু না। এগুলো তুমি যদি পড়েও তাহলে তোমার একদিকে এমসিকিউ হয়ে যাচ্ছে, আর একদিকে তোমার লিখিত অংশটাও কাভার হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে এগুলো তুমি নোট ডাউন করে নাও, অথবা এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, তোমার যেটা উপকার হবে। তো হিসাব বিজ্ঞান কাহাকে বলে বা হিসাব বিজ্ঞান কাকে বলে? তো লেনদেন সমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলে? হিসাব বিজ্ঞান বলে। ঠিক আছে। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি? লেনদেন সমূহ চিহ্নিত করবে। দ্বিতীয় কাজ হচ্ছে লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ করবে। এগুলো নৈবেতিক ক্ষেত্রে প্রযোজ্য হবে। হিসাব বিজ্ঞানের তৃতীয় কাজ কি? সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করবে। মানে ওই সংজ্ঞার ওপর ভিত্তি করে তিনটা প্রশ্ন হয়ে যাচ্ছে। জাস্ট তুমি যদি সংজ্ঞা আইডেন্টিফাই বা মুখস্থ করতে পারো বা মেমোরাইজ করতে পারো, তাহলে তুমি বাকি তিনটা প্রশ্ন এমনিতে পারবা। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি? ইনপুট হচ্ছে লেনদেন, আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। লিপিবদ্ধকরণের ধাপগুলো কি কি? লেনদেন সমূহ বিশ্লেষণ করবে, তারপরে জাবেদাভুক্তকরণ করবে, তারপর বিশ্লেষণ করবে। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সূচনা পর্বের আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আমরা দেখি। তো 9 নম্বর দেখো, হিসাব বিজ্ঞানের শাখা কয়টি ও কি কি? হিসাব বিজ্ঞানের শাখা কয়টা? দুইটা। 1 নম্বর হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আরটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। হিসাব শাস্ত্রের জনক কে এবং তার জন্মস্থান কোথায়? এই প্রশ্নটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2019-20 সালে আসছিল প্রশ্নটা, যে হিসাব বিজ্ঞানের জনক কে, তার বইটার নাম কি, সে কোথায় বাসা ইত্যাদি প্রশ্ন এর লিখিত অংশের জন্য আসছিল। তো এবার তো তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ নাই খুব। তো হিসাব শাস্ত্রের জন্য লুকা প্যাসিউলি ও জন্মস্থান ইতালি। জনককে লুকা প্যাসিউলি, আর জন্মস্থান হচ্ছে ইতালি। লুকা প্যাসিউলি পেশায় কী ছিলেন? ধর্মযাজক। আরেকটা ছিল গণিত শাস্ত্রবিদ। দুইটা হতে পারে এখানে। এখানে তুমি একটা অ্যাড করে নিতে পারো, গণিত শাস্ত্রবিদ, আরটাকে ধর্মযাজক। কাঠামোগত হিসাব বিজ্ঞানের উন্নতি হয় কবে? 1494 সালে। মানে যখনই লুকা প্যাসিউলি তার নিজস্ব বই যেটা লিখে প্রকাশ করে, তখনই হিসাব বিজ্ঞানের কাঠামোগত উন্নতি ঘটে। তো দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় সেই 21 সালে, 1494 সাল। লুকা প্যাসিউলির রচিত গ্রন্থের নাম কি? ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মনোযোগ সহকারে বা ভালো করে মনে রাখবা নামটা। সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনালিটা। ওকে, এটা সাল হচ্ছে 1494 সাল। দুতরফা দাখিলা পদ্ধতি বা সম্পর্কে আলোচনা হয় কোন অধ্যায়ে? কম্পিউটিস স্ক্রিপ্টিউরিস, এই অধ্যায়টা থেকে আলোচনা করা হয়। 3 Cs অফ মডার্ন অ্যাকাউন্টিং এরিয়া, মানে সি দিয়ে তিনটাকে মিন করা হয় বর্তমানে অ্যাকাউন্টিংটা। একটা হচ্ছে কস্ট, কনজারভেটিজম, তারপর কনসিস্টেন্সি, ওকে, ইত্যাদি। এই তিনটা আইটেম নৈবিত্তিকের জন্য আসে। প্রায় অনেক তুমি দেখে থাকবা প্রশ্ন, বিগত সালের প্রশ্নগুলো লেখার ভেতরে রিপিট হয়েছে। ওকে, তো এটা গেল সূচনা পর্ব অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন দেখব লেনদেন নামের অধ্যায়টা থেকে। তো লেনদেনের প্রধান 5টা বৈশিষ্ট্য কী? প্রশ্ন আসতে পারে, 1 মার্কের জন্য দিয়ে দিতে পারে যে লেনদেনের প্রধান 5টা বৈশিষ্ট্য কী। তখন তোমাকে এই 5টা বৈশিষ্ট্য তোমাকে দিতে হবে। তো প্রথমত কি বলতেছে যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, 2টা পক্ষ থাকবে,
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে, প্রামাণ্য দলিল থাকতে হবে। এ হচ্ছে 5টা বৈশিষ্ট্য। লেনদেন কাকে বলে? মুনাফার উদ্দেশ্যে কারবার প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনকে কারবারি লেনদেন বলে। লেনদেনে 5টা উদাহরণ দাও। মাল ক্রয়, বিক্রয়, বেতন, মজুরি, কমিশন, বিনিয়োগ। এখন আসি হিসাব নামের যে অধ্যায়টা আছে, সেই হিসাব অধ্যায়টা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো এখানে আছে। হিসাব কি? আয় বা ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেনের শ্রেণীবদ্ধ বিবরণ। সনাতন পদ্ধতিতে হিসাব কয়টি ও কী কী, আবার আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার ও কী কী, এগুলো তোমরা সেই 9 থেকে জেনে আসতেছো, ঠিক আছে? তো এগুলো একটু তারপরে মনে রেখো, তাহলেই হবে। ওকে, কারণ জানাশোনা জিনিসই অনেকেই ভুল করে থাকে পরীক্ষার হলে। ওকে, এগুলো একটু মনে রাখবা। মিশ্র হিসাব কি? সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাবকে মিশ্র হিসাব বলা হয়। নামিক হিসাব অনুযায়ী সকল প্রকার ব্যয়, লোকসান, ক্ষতি হবে ডেবিট, মানে সকল প্রকার ব্যয়গুলান কি হবে? ডেবিট হবে, বা ক্ষতিগুলান ডেবিট হবে। আর সকল প্রকার আয় হবে কি? ক্রেডিট। এখানে হবে সি, এটা ওকে, ক্রেডিট হবে, ক্রেডিট, ক্রেডিট। কাল্পনিক হিসাবের 5টা উদাহরণ দাও। সুনাম, শেয়ার অবহার, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, প্রাথমিক খরচ। মানে অ্যাকচুয়ালি লিখিত প্রশ্ন কিভাবে যে হতে পারে তোমাকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে, সেগুলো তোমাকে অ্যাজামশন করে নিতে হবে যে এই প্রশ্নটা তো এইভাবে হতে পারে, যে আমি এভাবে পড়ি, তো তোমাকে নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হবে, নিজে নিজে সেটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে তুমি অনেক কিছুই জানতে পারবা। হিসাবের উদ্দেশ্য কি? হিসাবের উদ্দেশ্য 7টা আছে, ঠিক আছে? লেনদেনের শ্রেণীবিভাগ, গাণিতিক শুদ্ধতা যাচাই, ডেবিট ও ক্রেডিট নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি, তথ্য সরবরাহ, দেনা পাওনা নিরূপণ, ঠিক আছে? এটা হচ্ছে হিসাবের উদ্দেশ্য গেল। এখন দেখব হিসাব সমীকরণ নামক অধ্যায়টা থেকে। তো এখানে দেখো হিসাব সমীকরণের উপাদান কয়টি ও কী কী? 3টা উপাদান, যেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, যেটা আমরা ইংলিশে বলতে পারি এ ইকুয়াল কি এল প্লাস ওই, তাই না? সেই ছোটোবেলা থেকে আমরা শিখে আসতেছি এটাই। রেওয়া মিল ও উদ্বৃত্তপত্র মিলে যায় কেন? মানে রেওয়া মিল আর আর্থিক অবস্থা কেন মিলে যায়? হিসাব সমীকরণের কারণে। হিসাব সমীকরণ লিখুন, এ ইকুয়াল এল প্লাস ওই। সম্প্রসারিত হিসাব সমীকরণটা লিখুন, সম্পদ, দায় প্লাস মালিকানা সত্ত্ব, মালিকানা ডাবল কানা হয়ে গেছে, ওকে, যাই হোক, একটা দন্তন্য হবে। তারপর উত্তোলন, মাইনাস হবে উত্তোলন, যোগ হবে আয়, আর এখানে মাইনাস হবে ব্যয়, এখানে মাইনাস, ওকে, আসলে টাইপিংয়ের কারণে মিস্টেক গেছে, মাইনাস ব্যয়, ওকে। আর 5 নম্বর দেখো আমি একটা নোট দিয়েছি যে বেশি বেশি করে এই অধ্যায়টা থেকে, হিসাব সমীকরণের অধ্যায়টা থেকে তোমাকে অঙ্ক করতে হবে, মানে যে মানে সম্পত্তির রিলেটেড যে সকল অঙ্ক আছে, বা মালিকানা সত্ত্ব বা হিসাব সমীকরণের রিলেটেড যে সকল অঙ্কগুলো আছে সেগুলো ভালোভাবে করবা, কারণ 2 মার্কের জন্য ছোটো ছোটো অঙ্ক দিয়ে দিতে পারে রিটেনের জন্য, ওকে। এখন দেখব জাবেদা। তো এখানে দেখো জাবেদার কি কি আছে। জাবেদা কাকে বলে? যে হিসাবের খাতায় দৈনন্দিন লেনদেন সময় রোজের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতির সূত্রানুসারে লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। জাবেদার অপর 4টা নাম লিখতে হবে। প্রাথমিক বহি, রসই, দৈনিক বহি, সাহায্যকারী বহি, হিসাব প্রক্রিয়ার প্রাথমিক বহি ইত্যাদি। জাবেদার কয়টি ঘর থাকে ও কী কী? 5টা ঘর থাকে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। জাবেদার উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ফরাসি শব্দ জার। এই জার শব্দের অর্থ কিন্তু আবার দিবস, কি দিবস, এটা আবার একটু মনে রেখো। লেনদেনকে জাবেদায় লেখার প্রক্রিয়া হলো দাখিলা। সরল দাখিলা কাকে বলে? যে জাবেদায় একটি ডেবিট ও একটি ক্রেডিট থাকে তাকে সরল দাখিলা বলে। মিশ্র দাখিলা কাকে বলে? যে দাখিলার একাধিক ডেবিট ও ক্রেডিট থাকে তাকে মিশ্র দাখিলা বলে। যেটা আমরা প্রারম্ভিক যেসব জাবেদা দিই সেইগুলোই হচ্ছে মিশ্র দাখিলার ভিতর পড়ে। অতীতে সংঘটিত ভুল সংশোধনের জন্য কোন দাখিলা দিতে হয়? সংশোধনী দাখিলা দিতে হয়, ঠিক আছে। তো এই যে আমরা অধ্যায়গুলো দিলাম পূর্বে জাবেদা পর্যন্ত, পরবর্তীতে আমরা খতিয়ান, তারপর অন্যান্য যে সকল অধ্যায়গুলো আছে, রেওয়া মিল, ব্যাংক সমন্বয়, ওইসব অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন যে সকল ইম্পর্টেন্ট সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আপডেটটা তুমি পেয়ে যাবে, নোটিফিকেশন। তো তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন হতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।